জনাব শরাফ আহমেদ, আমি সরাসরি প্রশ্নে চলে আসি। আমরা খুব ছোট করে যদি জানতে চাই যে একটি আন্দোলনকে কেন্দ্র করে, এবং যে আন্দোলনটি শিক্ষার্থীদের আন্দোলন, যে আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা কিছু দাবি দেওয়া করছে, সেই আন্দোলনকে কেন্দ্র করে ৩৬ জন মানুষের মৃত্যু, জানমালের ক্ষয়ক্ষতির কথা আমরা জানি না, অন্তত ৩৬ জন মারা যাওয়ার কথা আমরা নিশ্চিত করতে পেরেছি। এর জন্য আপনি আওয়ামী লীগের সভানেত্রীকে দায়ী মনে করেন কিনা, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা? না, আমি আওয়ামী লীগ সভানেত্রীকে এভাবে দায়ী করতে চাই না। বিষয় যেটা হলো সেটা হলো, এটা খুব যৌক্তিক একটা দাবি, এবং এই দাবিটি 2018 সালের যে রায় হয়েছিল সেটাতে আপিল করার পর এটা আবার সরকারের আপিল বিভাগ এটা পুনর্বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টকে আপিল করেছিলেন তারা, যেন এটা পুনর্বিবেচনা করা। এর মধ্যে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে কোটাধারী ছাত্ররা আন্দোলনটা করছেন, আমি এই আন্দোলনটা করতে যৌক্তিক মনে করি, এবং তারা যারা এটা বলছে এটা সঠিক বলে আমি মনে করি। কিন্তু সেক্ষেত্রে 3 দিন আন্দোলন হওয়ার পরও সরকার পক্ষের ব্যর্থতা হলো, তারা এই জিনিসটা আমলে নিতে চায় নাই। সেক্ষেত্রে আমি বলবো, দীর্ঘদিন সরকার ক্ষমতায় থাকার কারণে সরকারের সাথে আমার মনে হয় জনগণের এবং সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কোথাও একটা ফাঁক রয়ে গেছে, এবং তারা অনুধাবন করতে পারেনি এই ধরনের একটি ছোট আন্দোলন পরে মহিরী হয়ে দাঁড়াতে পারে। এবং ঠিক আশেপাশে আমরা দেখেছি 3 দিন আন্দোলনটা খুব সাধারণভাবে হয়েছে, তারা মিছিল মিটিং করেছে, এবং সে সময় সরকারের উচিত ছিল যে তাদের সাথে বসা এবং আলোচনা করা, যে কথা এখন তারা বলতেছে, কিন্তু বিষয়টি তাকে আয়ত্তের বাইরে চলে গেছে। তবে এর পিছনে আরেকটা জিনিস বলবো, কিন্তু আপনি সরব ভাই, আপনি প্রধানমন্ত্রীকে দায় থেকে দূরে রাখতে চান কেন? আপনার কাছে কি মনে হয় আমরা মঙ্গলবার দিন ছাত্রদের উপরে যে আক্রমণ দেখেছি, ছাত্র লীগের নাম ধরে বা ছাত্র লীগ যেরকম হেলমেট পরে লাঠি হাতে নিয়ে তাদেরকে যেরকম পিটিয়েছে, পুলিশ যেমন বাধা দিয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এত কাছাকাছি থেকে গুলি করেছে, সেগুলি আপনি মনে করেন না যে সরকার প্রধানের দায় আছে? আপনি কি মনে করেন না যে সরকার প্রধান স্পেসিফিকলি তাদেরকে গালাগাল করেছেন, তাদেরকে ডিমিন করে কথা বলেছেন? তাদেরকে গালাগালি করে না, যেটা হয়েছে উনি যেটা বলেছিলেন ওনার বক্তব্যে সাংবাদিক সম্মেলনে, যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতির চাকরি হবে না তো কি রাজাকারের নাতিপুতির চাকরি হবে, এই কথাটি তিনি বলেছেন। আর আমি স্পেসিফিক কোনো কিছু প্রমাণ সহ ছাড়া আমি ওনাকে সরাসরি দায়ী করতে পারি না। এখানে আপনি দায়ী করতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করতে পারেন, পুলিশ কমিশনারকে দায়ী করতে পারেন, কিন্তু আমি কোনো প্রমাণ ছাড়া সরাসরি ওনাকে আমি দায়ী করতে পারি না। সেটা আপনি সাংবাদিক হিসাবে এটা আপনারও জানা উচিত। সেই জন্য আপনি দায়ী করতে পারছেন না। আচ্ছা, ঠিক আছে, আপনি কি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদককে দায়ী করবেন, যিনি আসলে বলেছিলেন যে আমরাও আসলে যথোপযুক্ত জবাব দিব, ওয়ার্ডে প্রস্তুত থাকতে বলেছিলেন যে অস্তিত্বের সংকট, সেজন্য আমরা এটার মধ্যে জবাব দিব? আমি মনে করি তার এই জবাব দেওয়ার ভাষাটা ভুল হয়েছে। উনি আলোচনা যেতে পারতেন। উনি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন, উনি ছাত্র ডাকসুর ছিলেন, সভাপতি ছিলেন, উনি বলতে পারতেন, ওনার বোঝা উচিত ছিল যে ছেলেদের সাথে আমাদের কিভাবে যাওয়া উচিত। তা না করে প্রতিপক্ষ হিসেবে ছাত্রলীগকে নামিয়ে দেওয়া তাদের মোটেও উচিত হয় নাই। আমি এই পর্যায়ে এটি আমি শেষ প্রশ্ন করতে চাই। আপনি বলছেন যে এটি একটি যৌক্তিক দাবি ছিল, এটা নিয়ে এখন যেগুলি সরকার বলছে সেগুলি তার বলা উচিত ছিল, কিন্তু আমরা সরকারের প্রধানকে সংবাদ সম্মেলনে, মানে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এবং জাতির উদ্দেশ্যে ভাষণে আমরা কিন্তু এগুলি অ্যাড্রেস করতে দেখি নাই। আপনি এইটাকে আপনি আসলে দায় দেবেন না, মানে আপনি বলবেন না যে এটা তার জাজমেন্টের ভুল, অথবা তিনি এটি ইচ্ছা করে করেছেন? ইচ্ছা করে ভুলবো না, জাজমেন্টের ভুল হতে পারে, বা উনি যেটাকে বলেছিলেন যে রাজাকারদের নাতিপুতিকে চাকরি দেবো, এই কথাটাকে বিভ্রান্তিকর ভাবে ছড়ানো হচ্ছে এবং অন্যভাবে বলা হচ্ছে। আপনি হাইন্ডসাইট সরব ভাই, আপনি কি এই কথাটা বলাটা ঠিক হয়েছে বলে আপনি মনে করেন? মানে মুক্তিযোদ্ধাদের নাতিদের চাকরি দিব না তো কি সাধারণ মানুষকে চাকরি দিব, এইটা একটা কথা হইতে পারে, কিন্তু রাজাকারের কথা কোত্থেকে আসলো এখানে? এবং এটা কিন্তু প্রথমবার না, মতিয়া চৌধুরীও কিন্তু 2018 সালে তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছিলেন সংসদে। না, সব কথার একটা ভাষার ব্যাপার থাকতে পারে। আমরা জানি যে 71-এর আমরা যে প্রজন্ম, সেই প্রজন্মের সাথে এই প্রজন্মের একটা বিশাল পার্থক্য রয়ে গেছে, একটা ফাঁক রয়ে গেছে। আমাদের কাছে মুক্তিযুদ্ধের যে অনুভূতি, আমাদের কাছে মুক্তিযুদ্ধকে নিয়ে যে আবেগ, সেই আবেগ এখনকার প্রজন্মের মধ্যে থাকবে না, সেটাই স্বাভাবিক। আবেগ আছে বলেই তো আপনি যখন রাজাকার বলে গালি দিবেন তখন উনি রাগ করবে। আবেগ আছে বলেই তো রাগ করেছে, আবেগ আছে বলেই তো কষ্ট পেয়েছে। নিশ্চয়ই করবে, কিন্তু উনি তো সরাসরি ছাত্রদেরকে বলেনি তোমরা রাজাকার। উনি বলেছেন
মুক্তিযুদ্ধের নাতিদের চাকরি দেবো না রাজাকারদের নাতিদের চাকরি দেবো, সেই জিনিসটাকেই মানুষ বারবার হচ্ছে উনি এখনকার প্রজন্ম ছেলেদেরকে রাজাকার বলেছে, এটা তো হয় না। না সরব ভাই, আপনি উল্টো করতে পারেন না, রাইট সরব ভাই, হাইন্ডসাইট আমি যদি আমার এটা সংশোধন করার বা আমার এটা আবার বলার কোনো সুযোগ থাকতো তাহলে কি আমি এটা বলতাম, মানে এজ এ সরকার প্রধান? আমি হয়তো একটু কৌশলী হয়ে বলতাম, এভাবে বলতাম না। আপনাকে ধন্যবাদ। আমি একটু প্রফেসর আলী রিয়াজের কাছে আসি। প্রফেসর আলী রিয়াজ, আমি আপনার লেখাটা পড়ছিলাম, আপনার সর্বশেষ আপনি যে লেখাটা লিখলেন, কোটা সংস্কার আন্দোলন কোন পথে যাচ্ছে, আপনি যে পথে যাচ্ছে আপনি যা আশঙ্কা করেছিলেন 18 জুলাই প্রকাশিত, প্রথম আলোতে প্রকাশিত, আমার কাছে মনে হয় যে আপনার আশঙ্কার চেয়েও হয়তো, আমি জানি না, আপনি নিশ্চয়ই এটা নিয়ে আপনি বলবেন, কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে কোটা বা এই মুক্তিযুদ্ধের কোটা শেখ হাসিনার কোনো পলিটিক্যাল এজেন্ডাতে ছিল না। 2018 সালে এই কোটা ব্যবস্থা বাতিলের পর তিনি দুটো নির্বাচন, আমি এটাকে কি বলবো আমি জানি না, দুটো নির্বাচনের পরেও তিনি ক্ষমতায় আছেন। তো এই কোটার ব্যাপারটা আসলে সামনে নিয়ে আসা, এইটাকে এত বড় করা, এবং যে বিষয়গুলি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, মানুষের সবচেয়ে বেশি সেন্টিমেন্টে লাগবে, সবচেয়ে খারাপভাবে যদি এটা ডিল করার একটা প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় যেন সরকার এটিতে নামলো, এটির কারণ কি বলে আপনি মনে করেন? আপনার আমি একটু বিশ্লেষণ শুনতে চাইবো যে মানে এটি তো কোনো, মানে আমি এটা আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেও আমি এটা বলতে চাইতেছি, দিস ইজ টোটাল ম্যাডনেস। কিন্তু আমার একটু জানতে ইচ্ছা করতেছে যে এই ম্যাডনেসটা কি স্বার্থ সরকারের বয়ে নিয়ে আনলো, বা সরকারের কি উপকার করলো, মোটিভটা কি স্যার? মোটিভটা হচ্ছে স্বৈরচরিত্র। মোটিভটা হচ্ছে যে এক ধরনের অ্যারোগেন্স যখন তৈরি হয়, ক্ষমতার যখন দম্ভ তৈরি হয়। আপনি বললেন না, আপনিও একটু সেন্সার করে কথা বলবেন, কারণ দুটো নির্বাচন হয়ে গেছে, দুটো নির্বাচন হয়েছে, মানে দুটো নির্বাচন হয়েছে কি, আসুন সরাসরি সাজানো নির্বাচন হয়েছে, ফ্রডুলেন্ট ইলেকশন, 3টা ফ্রডুলেন্ট ইলেকশন, এটা স্টেট। আপনিও যদি না বলতে পারেন, আপনি চিন্তা করুন বাংলাদেশের সাংবাদিকরা কিভাবে বলবে। প্রশ্নটা হচ্ছে আপনি যে বললেন যে কেন করে, এগুলো হচ্ছে এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা। আপনি যখন মনে করতে পারবেন যে আসলে আপনি যে কিছু বলতে পারেন তার কোনো রকম রিয়াকশন হবে না, রেসপন্স হবে না, হলে আপনি আপনার যে শক্তি আছে সেই শক্তি দিয়ে মোকাবেলা করতে পারবেন। এবং শক্তি দিয়ে মোকাবেলা কি এটার ক্ষেত্রে করা হয়েছে? 2018 সালে করা হয়নি? কিংবা ধরুন পরবর্তী সময়ে যে সমস্ত ক্ষেত্রে কোনো রকম ভিন্ন মত রাজপথে এসে মোকাবেলা করা হয়নি? করা হয়েছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যখন একটা শাসন কাঠামোর মধ্যে এক ধরনের পার্সোনালিস্টিক অটোক্রেসি তৈরি, আপনি সবকিছুকে আপনার জন্য চ্যালেঞ্জ মনে করবেন এবং আপনি মনে করবেন যে আপনি যে কোনো কিছু বলতে পারেন এবং বললে তার কোনো রকম রিয়াকশন, রেসপন্স, রিপারকেশন হবে, তার দায়িত্ব আপনাকে নিতে হবে না, তাই না? তো এখন এই যে দায়িত্ব নিতে হচ্ছে, এটা কারণটা কি? অ্যাকাউন্টেবিলিটির কোনো মেকানিজম তো নাই আপনার। আপনি যে প্রশ্নটা করেছেন প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে কিনা, তাই না, তাই করবেন কিনা, সেই প্রশ্ন আমাকে করেননি, দায়িত্ব করেছে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আপনি আমাকে বলুন যে বাংলাদেশে গত 1 দশকে যে কোনো রকম সাফল্যের কৃতিত্ব কাটে দেন আপনি, তাহলে অন্য দায়িত্ব তো দিতে হবে, তাই না? আপনি উল্লেখ করেছেন ওবায়দুল কাদের কথা, আপনি আমার লেখাটার কথা বলে, লেখাটা বৃহস্পতিবার সকালে ছাপা হয়েছে, তখন পর্যন্ত যতটুকু আমি উদ্বিগ্ন ছিলাম তার সবটা আমি প্রকাশ করিনি, কারণ কেউ কেউ মনে করবেন যে আমি উত্তেজনা সৃষ্টি চেষ্টা করেছি। কিন্তু দেখুন তাতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাই না? তার কারণটা কি? স্যার একটা সেকেন্ড আর কি স্যার, দর্শকরা একটু বলছেন যে স্যার আপনার একটু কথা শুনতে একটু কম শোনা যাচ্ছে, স্যার একটু জোরে বলবেন কিনা স্যার? আচ্ছা ঠিক আছে, আমি আসলে খুব চিৎকার করে কথা বলে অভ্যস্ত নই, যদিও আমার চাপ খুব জোরে কথা বলতে হয়। তো যাই হোক, আমার কথাটা হচ্ছে যে একটা সরকার যার নৈতিক বৈধতা, এমনকি প্রশ্নবিদ্ধ আপনি বলতে পারবেন না, এই নৈতিক বৈধতা থাকতে পারে না। 2024 সালের নির্বাচনের কারণে পারে না, 18 নির্বাচনের কারণে পারে না, 14 নির্বাচনের কারণে পারে না। কোনো অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম নাই। আপনি ভার্টিক্যাল বলেন, হরাইজন্টাল বলেন, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, তাই তো? কারণ কি? কারণ সমস্ত কিছু এক ব্যক্তির কাছে ক্ষমতায় নিয়ে যাওয়া হয়েছে। আজকে বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে, আপনি জানেন, আমি জানি, যে পারিবারিক কলহের জন্য কেউ কেউ ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান,
কারণ তারা বুঝতে পারে যে আর কোনো প্রতিষ্ঠান নাই এই দেশে। তাহলে এই রকম একটা পরিস্থিতির পরে আপনি যে জিজ্ঞাসা করছেন যে প্রধানমন্ত্রী কেন এইভাবে কথা বলে, ওবায়দুল কাদের কেন এইভাবে কথা বলে, আমি আমার লেখাটা ওবায়দুল কাদেরের দুটো উদ্ধৃতি ব্যবহার করেছি, যেটা আপনিও ব্যবহার করেছেন। কারণটা কি জানেন? আপনি বলুন যে অস্তিত্বের সংকট, ৭৫ বছরের একটি সংগঠন যার গ্রাসরুট অর্গানাইজেশন আছে, তাকে কেন একটা ছোট কোটা মানে সংস্কারের আন্দোলনকে কেন মনে হবে তার অস্তিত্বের চ্যালেঞ্জ? কেন মনে হবে? তার কোথায় গিয়েছে এই দল? গত 15 বছর ধরে ক্ষমতায় আছে, 14 বছর ধরে ক্ষমতায় আছে। তাহলে সংকটটা কোথায়? সংকটটা হচ্ছে এই জায়গায় যে দলের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, ব্যক্তি, দল আর সরকার, রাষ্ট্র সব একাকার করে ফেলা হয়েছে, তাই না? আপনি যে বলছিলেন, সৌরভ ভাই বললেন যে 3 দিন, না 3 দিন না সৌরভ ভাই, 15 দিন ধরে শিক্ষার্থীরা 1 জুলাই থেকে 15-16 তারিখ পর্যন্ত তারা একাধিকবার সমাবেশ করে। আমি আপনাকে বলি, আপনারা জানেন, বাংলাদেশে যারা আছেন তারা জানেন, বাংলাদেশের বাইরে যারা আছেন তারা রাষ্ট্রপতির বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়েছিল, ম্যাজিস্ট্রেট সেক্রেটারি এসে নিয়েছে। রাষ্ট্রপতি কি তাদের ডেকে কথা বলতে পারতেন? করেননি তিনি। প্রধানমন্ত্রী দপ্তরে যেতে চেয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সেখানে যেতে চেয়েছে। আমাকে বলুন যে এদের সাথে কথা বললে কি ক্ষতিটা হতো? এবং ক্ষতি যে হতো না এর প্রমাণ তো সরকার নিজেই তো এখন 2জন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য। এখন দেখুন, এইখানে খালি 3টা কথা বলি। আর 1 নম্বর কথা হচ্ছে যে এতদিন ধরে যে কথাগুলো সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে, এমনকি প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আদালতের বিষয়ে আমরা কথা বলতে পারি না, বাংলাদেশের ইতিহাসটা বলে না। বাংলাদেশের পার্লামেন্ট একটা আদালতে বিচারাধীন বিষয়ে নিয়ে আইন প্রণয়ন করেছে। আইন এক্সিকিউটিভ ব্রাঞ্চের ইনিশিয়েটিভ না থাকলে লেজিসলেটিভ বডি এটা করতে পারে না, কারণ আইন তো আসলে বিরোধী দল উপস্থাপন করে না, করে সরকার। তাহলে আইন সংশোধন হয়েছে, আদালতে বিচারাধীন বিষয়ে সংশোধন হয়েছে। বাংলাদেশে আদালতে বিচারাধীন অবস্থায় একটি মামলার ব্যাপারে যেহেতু প্রধান বিচারপতি নিয়োগ করছেন না, সেহেতু মন্ত্রীদের নেতৃত্বে ঢাকায় লাঠি মিছিল হয়েছে। সেগুলি তো হয়েছে এই আওয়ামী লীগের সময় হয়েছে, এমন তো না যে বিএনপি কিংবা অন্য কোন জাতীয় পার্টির সময় হয়েছে। এটা হচ্ছে নাম্বার বিষয়। 2 নম্বর বিষয়টা কি জানেন? সেটা হচ্ছে যে এতদিন ধরে যে আপনারা বললেন যে এটা নিয়ে আলোচনা করা যাবে না, আজকে বা গতকাল যখন আইনমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি এখন আলোচনা করতে চান, আপনি কার সাথে আলোচনা করতে চান? এতদিন আমাদেরকে বলা হয়েছে সাবজুডিস হবে, তাহলে আইনমন্ত্রী সাবজুডিস করছেন? তাহলে স্বীকার করুন যে আসলে আপনাদের পরিস্থিতি যেটা হয়েছে। কিন্তু মূল কথাটা কি জানেন খালিদ? মূল কথাটা এইখানে নয় যে কোটা সংস্কারের প্রশ্নটা এইভাবে ডিল করার কারণটা বোঝার চেষ্টা করুন। আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে যখনই একটা আনঅ্যাকাউন্টেবল সরকার থাকবে, যার মোরাল লেজিটিমেসি থাকবে না, যে শক্তির উপর নির্ভর করবে, যে কারো কথা শোনার প্রয়োজন বোধ করবে না, যার সাধারণ সম্পাদক আইন ভঙ্গ করে হুমকি দিতে পারবে এবং সেইটা নিয়ে কোনো রকম ব্যবস্থা হবে না, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাকে বলুন যে এই দায়িত্ব কেন ওবায়দুল কাদেরকে আপনি দেবেন? আইনগতভাবে আপনি প্রশ্নটা তুলুন, সেটাই হচ্ছে সমস্যা। বুঝতে পেরেছেন? সমস্যার গোড়ায় তাকানো আমাদের দরকার।